এই আন্দোলন এখন জনতার আন্দোলনের রূপ নিচ্ছে। দেখেন রিকশাওয়ালা ভয় ভেঙে কি বলে। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে, আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। দেখেন শিশুরা যুক্ত হচ্ছে আন্দোলনে, বাসা থেকে পানির বোতল দিচ্ছে, দেখেন শিশুরা চকলেট দিচ্ছে। নারীরা ছাত্ররা কিভাবে কমিটমেন্ট নিয়ে মাসে নামতেছে, কিভাবে আর্গু করতেছে, দেখেন নারীরা কিভাবে আর্গু করে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান ভাই, কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে? আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র থেকে রাস্তা থেকে কেউ না তোলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যে উঠে আসছে। যে দেখেন এলাকাবাসীর সাথে কিভাবে যুক্তি দিচ্ছে, বলতেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আমার হাতে। আপনার মেয়ে 10 বছর পর জব পাবে না, আপনি তখন কি বলবেন? বলেন, জবাব দেন। তাহলে আপনারা আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে, কিন্তু আপনার বাসা এখানে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে। আমি হারলে আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে। আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে? আপনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু সামগ্রিক বিষয় পরিচালনা করলে আপনি যদি 10 বছর 100 বছরের কথা চিন্তা করেন, তাহলে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে এখন। এটা মাথায় রাখেন। আপনার ছেলের বয়স এখন হয়তো 5, এখন হয়তো 10, কিন্তু সে আর 10 বছর পর তার বয়স 20 হবে, তখন সে ভার্সিটিতে চান্স পাবে না কোটার জন্য। তখন আপনি হাই হাই করবেন যে কি করলাম, আমার ছেলে কেন জব পায় না। বাবারা দেখেন কি হতাশার কথা বলতেছে। রাজাকার কথাটা শোনার পরে বলতেছে 7.5 কোটি মানুষ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি, রাজাকার কয় % ছিল? আমি বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাবো, আমি বিবেরিয়া যাবো, এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে। 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? জুলাই বিপ্লবের একমাত্র হাতিয়ার মুক্তিযোদ্ধা কোটা সংস্কার। 2024 সালের জুলাই বিপ্লব কেন বা কী জন্য হয়েছে, আজ প্রায় 1 বছর পর এই কথা কি অপ্রাসঙ্গিক মনে হচ্ছে? মোটেও না। এই জুলাই বিপ্লবের যে একমাত্র হাতিয়ার ছিল, এই বিপ্লবের নেতারাই আজ তা ভুলে গেছে। এই নেতারাই এখন জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। দেখেন এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগের জায়গায় নেই, সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হচ্ছে। বলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না। কি আশ্চর্য না, যে হাতিয়ার দিয়ে জীবন বাঁচালেন, যে হাতিয়ারে এক দানব ফেরাউন খুনি হাসিনা সরকার গোষ্ঠীশুদ্ধ পালিয়ে গেল, যে হাতিয়ারের বলে পুরো খুনি আওয়ামী দোসররা গর্তে লুকালো, আজ সে হাতিয়ার ভুলে গেলেন। সে হাতিয়ারের নাম 71-এর বৈষম্যের মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার। আশ্চর্য লাগছে, আপনারা এত দ্রুত ভুলে যান। আপনারা তো সেই বনি ইসরায়েলের চেয়েও ভোলা জাতি। ওরা স্বচক্ষে ফেরাউনকে পানিতে ডুবতে দেখার পরও আল্লাহকে ভুলে বাসুর পূজা করেছিল, তারা এজন্য কঠিন শাস্তি পেয়েছিল। আপনারা জুলাই বিপ্লবের হাতিয়ার ভুলে আবল তাবল বুলি আওড়াচ্ছেন, কিন্তু কেন? প্রযুক্তির কল্যাণে এরকম হাজার হাজার ছবি ও ভিডিও এখনও তো আছে। এতে ওই মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয় কিন্তু একমাত্র হাতিয়ার হিসেবে দেখা গেছে। দীর্ঘ 15 বছরের জালিম শাহীকে এভাবে জমপতন করার মতো আর কোনো ইস্যু কি ছিল? কি মনে হয় আপনাদের কাছে? এমন কোনো ইস্যু বা শক্তি ছিল যা খুনি হাসিনার জমদূত বা তার প্রাণবায়ু আটকে রাখা ওই কৌটা, কেউ কি তা জানতো? কেউ জানতো না। হ্যাঁ, সেটাই হলো এই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন। আপনি যত বড় শক্তিশালী হন, আপনারা ওই 2023 সালের 28 অক্টোবরের কথা মনে করেন। বিএনপির লাখ লাখ ত্যাগী নেতাকর্মী জড়ো হয়েছিল। এই খুনি হাসিনা তাদেরকে
1 ঘন্টার মধ্যে ফুরুত করে দিয়েছিল। এখন কিন্তু তারা অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। ভুলে গেছেন সেদিনের কথা? কই সেদিনের জন্য তো কেউ ক্রেডিট নিতে আসেন না। তার মানে এই মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার কি এমন হাতিয়ার যা খুনি হাসিনার যমদূত? এটাই কিন্তু খুনি হাসিনার একমাত্র রাজনৈতিক পুঁজি। এটা ভারতেরও একমাত্র পুঁজি। এদের আর কোনো পুঁজি নেই। ওই ঘুরে ফিরে 71, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, কিন্তু ওরা কিন্তু এর সাথে না। এ ব্যাপারে আমি আরও কয়েকটি পর্ব দিচ্ছি। শেখ হাসিনা 71-এর যুদ্ধ অপরাধী, দলিল 1 থেকে 5, কাদের সিদ্দিকী 71-এর কসাই কাদের, দলিল 1 থেকে ইত্যাদি। আপনারা যদি ওই জুলাইয়ের হাতিয়ার বাদ রাখেন আর হাজার হাজার না লাখ লাখ সংস্কারও করেন, তাও হাসিনার রাজনীতি বা ভারতের পোদ্দারের বিরুদ্ধে 1% হবে না। আপনারা এই মুক্তিযোদ্ধা কোটাকে যদি এখনও এত আত্মত্যাগের পরেও বৈষম্যের আতুর ঘর মনে না করেন, তাহলে আপনারা ওই খুনি হাসিনার চেয়েও নিকৃষ্ট পতনের জন্য অপেক্ষা করেন। আপনারা জুলাইয়ের হাতিয়ার ছুঁড়ে ফেলার জন্য আরও জঘন্য পরিণতি ভোগ করবেন। ওই হাতিয়ারের কিছু প্র্যাকটিক্যাল কারিশমা দেখুন। 2024 সালের 5ই জুন হাইকোর্ট 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিল। ওই দিন থেকেই ছাত্র সমাজ ফুঁসে ওঠে। প্রথমে ধীরে ধীরে আন্দোলন শুরু করে, জুলাইয়ে তীব্র বেগে আন্দোলন করে। 14ই জুলাই এক সংবাদ সম্মেলনে খুনি হাসিনা মুখ ফসকে বলে ফেলে, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল হয়। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আমি টেলিভিশনে শুনেছি, স্তম্ভিত হয়ে গেছে যে এটাকে বাংলাদেশে বাস করছে। কোন বাংলাদেশে? এই বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, এটা শুনতে হবে। আমি বিশ্বাস করি এটা কোনো জেনুইন ছাত্রের স্লোগান নয়, এটা শিবিরের ছেলেরা এই স্লোগানগুলো দিয়েছে, তারা সবাই শিবিরের ছেলে। এটাই কিন্তু সেই জুলাই আন্দোলনের হাতিয়ারের মূল অংশ। মানে বুঝলেন, মানে দেশে আহামরি কোনো সংস্কার দরকার নেই। একটাই সংস্কার, জুলাই আন্দোলনের হাজারো শহীদের প্রাণ ও রক্তের আবদার। ওই 16 তারিখে আবু সাইদ বুক পেতে প্রাণটা বিসর্জন করেছে। সে ওই রাতে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিতে পারেনি। সে তো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে কিভাবে ঢাবির ওই রাজাকারী মিছিলে থাকবে? এ কারণে সে কিন্তু পরদিন মানে 16ই জুলাইতে বুক পেতে জীবন দিয়ে ওই ঢাবির ভাই বোনদেরকে দেখিয়ে গেছে যে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্যই এভাবে জীবন দিয়ে গেলাম। খুনি হাসিনা বুঝতে পেরেছিল। দেখেন কত না অভিনয় করলো, কত কান্নাকাটি, বিচার বিভাগীয় কমিশন, আরও কত কি আশ্বাস। সে চেষ্টা করেছিল 2018 সালের মতো রাতারাতি একটা ঘোষণা দিয়েছিল। সে 14ই জুলাই বলল যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? অথচ নিজেই রাতারাতি 21শে জুলাই শনিবারে কোর্ট বসিয়ে সেই 2018 জরুরি সংসদ অধিবেশনের মতো স্পিকার তার মধ্যে বলে দিয়েছে যে বলতো কোনো কোটাই থাকবে না। সেভাবেই 5 ভাগ মুক্তিযোদ্ধা কোটা রেখে 93 ভাগ মেধার রায় দিল। তার মানে বুঝলেন এই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনকে হাসিনা কীরকম ভয় করে। 2018 সালে জানি না খুনি হাসিনা কত টাকার বিনিময়ে ভিপি নূরকে কিনেছিল। দেখেন ভিপি নূর কীভাবে হাসিনাকে পায়ে সালাম করছে, মা ডেকেছে, কি আদর নিয়েছে। কি মনে হচ্ছে এই ভিপি নূর খুনি হাসিনার পালক বেটা নাকি কেনা বেটা? সে 2018 সালে চুপ হয়ে গিয়েছিল। তার গাল ভরা ওই মা ডাক শুনে খুনি হাসিনা 2018 সাল থেকে বেপরোয়াভাবে শুরু করলো। এই যে প্রাইমারি 3য় ধাপে দেখলেন না যে 6531 জন প্রাইমারি টিচার, এরা সবাই কিন্তু ওই হাসিনা কোটার। এভাবে প্রথম এবং 2য় ধাপসহ সকল মন্ত্রণালয়ে এবং সব জায়গায় একচেটিয়া ওই কোটাতেই খুনি হাসিনা ব্যাপকভাবে নিয়োগ দিয়ে গেছে। এই জন্য খুনি হাসিনার কেনা বেটা ভিপি নূরদের দায় আছে নিশ্চয়। 2024 সালে জুলাইয়ে 2018 চেয়ে অনেক বেশি আত্মত্যাগ হয়েছে। এরপরও এই 9 মাসে ওই হাতিয়ার বা মুক্তিযোদ্ধা কোটা সংস্কার কিছুই হলো না কেন? তারা এই কোটা বাতিলে বাধা দিল বলেন। খুনি হাসিনা 96 থেকে 2000 সালে ওই মুক্তিযোদ্ধা কোটার নামে যাদেরকে নিয়োগ দিয়ে গিয়েছিল তারাই তাকে 2008 সালে মেকানিজমের মাধ্যমে ক্ষমতা এনেছে। এরপর 15 বছর সে এক চিমটিও ভুল করেনি। একচেটিয়া মুক্তিযোদ্ধা কোটার নামে এত বেশি নিয়োগ দিয়েছে যার শেষ নাই। দেখেন খুনি হাসিনা পলানোর পরেও কিন্তু ওরা কোটা সুবিধা পাচ্ছে। এবারের মেডিকেলে ভর্তি পরীক্ষায় 73 পেয়ে সাধারণরা চান্স পায়নি, অথচ ওরা ওই মুক্তিযোদ্ধা কোটাভোগীরা মাত্র 40 পেয়ে ঢাকা মেডিকেলে সিলেক্ট হয়েছে।
এটা কিভাবে হলো? মানে সব জায়গায় ওই খুনি হাসিনার প্রেতাত্মারা বসে আছে। ওরা বসে আছে বলেই এই শতভাগ হাসিনা কোরাভোগী ৬,৫৩১ জন প্রাইমারি টিচার নিয়োগ পেল, তাও আবার আমাদের নামধারী ওই সমন্বয়কদের নাকের ডোগায়। ওরা এই কলঙ্ক ঢাকতে এই সমন্বয়ক পদটাই বাতিল করে দিয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না। সেই আরে নাহিদ সার্জিসরা, তোমরা তো ওই এনসিপি গঠনের আগের দিনেও সমন্বয়ক ছিলা, ওই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী জুলাই বিপ্লবের নেতা ছিলা। এখন পর্যন্ত তোমরা ওই মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করেই কেন এই ধান্দাবাজি করতে গেলা? জনগণ তোমাদের এই ধান্দাবাজি এনসিপি হবে না। তোমরা প্রতারক, ঠগ আর সুবিধাবাদী হিসেবে সব জায়গায় মার খাওয়া। তোমরা কি বোঝো না? ওই মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোমরা যদি হাজারো বা লাখো সংস্কারও করো, তাতে খুনি হাসিনার হবে না। তোমরা ওই আওয়ামী বিরোধী বহুত বুলি দিচ্ছ, এতে কি হবে? কোনো লাভ আছে? পিপি নূরের মোনাফিকি যেমন ফাঁস হয়েছে, তেমনি হাজার হাজার শহীদ ও আহতদের হাতিয়ার ওই আবদার, ওই মুক্তিযোদ্ধা কোটা সংস্কার, এই ব্যর্থতার জন্য তোমাদেরও মোনাফিকে ফাঁস হবে। তোমরা বিগত 9 মাসে কি ছিঁড়েছ জাতি ভালো করেই লক্ষ্য করেছে। তোমরা এখন ওই জুলাইয়ের হাতিয়ার ভুলে এনসিপি চালু করেছো। তোমাদের ব্যাপারে বিএনপি নেতা কি এমনি বলেছে? কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এই সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। নাহিদদের গাদ্দারি আর জুলাইয়ের চেতনা ভোলার ফল অলরেডি শুরু হয়েছে। সার্জিস মারের ভয়ে গুলশান থেকে দ্রুত পালিয়েছে। এখন এই নাহিদও যেখানে যাবে সেখানেই মার খাবে। একজন ঘাদানিক দালাল এই ফজলুল চাচা বিএনপির প্রকাশ্যে কেমন পেদানি দিচ্ছে দেখেন। এই সার্জিস কিন্তু টু শব্দ করতে পারছে না। পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, সিরা গেঞ্জি পরে ঘুরতা, এখন টসটসা গাল হইছে টমেটোর মতো। কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও, আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন? তার মানে ভাবছেন এদের অস্তিত্ব কতটুকু? এদের সংস্কারের ঘোষণা জনগণ প্রত্যাখ্যান করেছে। ওদের কাছে একটাই প্রত্যাশা ছিল, ওরা সর্বপ্রথম ওই ৭১-এর বৈষম্যের মুক্তিযোদ্ধা কোটা বাতিল করবে। খুনি হাসিনার ওই বৈষম্যের কোটায় নিয়োগপ্রাপ্ত সচিব থেকে পিয়ন পর্যন্ত, মানে সকল মুক্তিযোদ্ধা কোটাভোগীকে ছাঁটাই করবে। এই বৈষম্য আর কোটা বাতিলের জন্যই কিন্তু এত মানুষের আত্মত্যাগ। অথচ ওদের চোখের সামনে এই ৬,৫৩১ জন হাসিনা কোটাভোগীরা নিয়োগ পেল। ভাই এখনও সময় আছে, ফিরে আসুন। দেখেন ধানমন্ডি ৩২ নাম্বার যখন ভাঙচুর করলেন, কেউ কি টু শব্দ করেছে? কেন করেনি? তখনও এনসিপি গঠন হয়নি। এজন্য এখন তার ১০০ ভাগের ১ ভাগ করে দেখেন বাস কোন দিক দিয়ে ঢোকে। হ্যাঁ, এখনও যদি ওই কোটাভোগীদের ছাঁটাই আপনারা সোচ্চার হন, পুরো জাতি এক মুহূর্তে ঐক্যবদ্ধ হবে। আর সর্বোচ্চ ৩ দিনের মধ্যে ওই সকল মুক্তিযোদ্ধা কোটাভোগীদের ছাঁটাই করা সম্ভব। এটা কোনো ব্যাপারই না। তখনই ২৪-এর এই জুলাই বিপ্লব সার্থক হবে। হাজারো শহীদের আত্মা শান্তি পাবে। আওয়ামী লীগ রাজনৈতিক পুঁজিটুকু হারিয়ে দেউলিয়া হবে এবং বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। সেটাই হবে জুলাই বিপ্লবের হাতিয়ার, সঠিক ব্যবহার এবং প্রকৃত সংস্কার। এরপরও না বুঝলে আর কিছু করার নেই, ভয়ঙ্কর পরিণতির জন্য অপেক্ষা করা ছাড়া।